আগামীকাল আর্জেন্টিনা এমন একটা রাউন্ডের ম্যাচ খেলতে নামছে বিশ্বকাপের, যে রাউন্ডের ম্যাচ খেলার খুব সম্ভবত কথা ছিল না তাদের। স্পেশালি গত রাউন্ডের 78 মিনিট পর্যন্ত সেটাই কিন্তু মনে হচ্ছিল, কিন্তু এরপরে মিশরের এগেনস্টে তারা যেরকম অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে, সেটাই কিন্তু নিশ্চিত করেছে যে না, দিস ইজ নট ওভার ফর লিওনেল মেসি's গ্যাং। They will be marching towards the quarterfinals. And here we are, Argentina versus Switzerland in the quarterfinals of the World Cup. সুইজারল্যান্ডের এগেনস্ট আর্জেন্টিনা আগামীকাল ভোরবেলায় বা সকালবেলা আমাদের এখানে মাঠে নামছে, এবং সেই ম্যাচে আর্জেন্টিনার একাদশটা কেমন হতে পারে। স্পেশালি আমরা দেখলাম যে কেপ ভার্দের পরে মিশরের এগেনস্টে ম্যাচেও কিন্তু আর্জেন্টিনার একাদশের মধ্যে অনেক দুর্বলতা আমরা খুঁজে পেয়েছি, এবং সে সকল দুর্বলতাগুলোকেই কিন্তু ইজিপ্ট অনেক বেশি পানিশ করছিল, এবং একটুর জন্য আর্জেন্টিনা কিন্তু বেঁচে গিয়েছে। সো কোচ লিওনেল স্কালোনি কি যেভাবে চলছে সেভাবেই কি চালাইতে চান, নাকি একটু চেঞ্জ আনতে চান ফরমেশনের দিক থেকে বা পার্সোনাল দিক থেকে, সেটাই কিন্তু দেখার বিষয়। সো আমার দৃষ্টিতে আর্জেন্টিনার বেস্ট একাদশ কি হওয়া উচিত এবং কেন হওয়া উচিত, সেটা নিয়ে ডিসকাশন করার জন্য আজকের এই ভিডিও। আমি জানি না লিওনেল স্কালোনি এই একাদশই মাঠে নামাবেন কিনা। যদি মাঠে নামান খুবই ভালো লাগবে, যদি মাঠে না নামান কিছুই মনে হবে না। তো দেখা যাক কি হয়। সো লেটস হ্যাভ আ লুক। কেপ ভার্দের এগেনস্টে ম্যাচে আর্জেন্টিনার বেশ কিছু সমস্যা হয়েছিল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, তাই না? সো ওই সমস্যাগুলো যেন না হয় সে লক্ষ্যে তারা ইজিপ্টের এগেনস্টে একাদশে বেশ কিছু চেঞ্জ আনে। সো একাদশে বেশ কিছু চেঞ্জ আনার কারণে যে হয়, তাদের ফরমেশনটা একটু চেঞ্জ হয় এবং অনেকটা এরকম 4-1-3-2-তে রূপান্তরিত হয়, যেখানে সোল ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গা ছিলেন পারেদেস, এবং সামনে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গা ছিলেন ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস এবং ডিপল, এবং তাদের সামনে দুজন ফরওয়ার্ডের জায়গা ছিলেন হুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি। অর্থাৎ কেপ ভার্দের এগেনস্টে যতগুলো মিডফিল্ডার এবং সেন্ট্রালাইজড প্লেয়ার আর্জেন্টিনার একাদশে ছিল, লিওনেল স্কালোনির কাছে মনে হয়েছে যে না, আমরা ইজিপ্টের এগেনস্টে যদি ওই সেন্ট্রালাইজড প্লেয়ারদেরকে আরও বেশি বাড়ায় দেই এবং মাঝ মাঠের ওই সেন্ট্রালাইজড খেলোয়াড়দের মধ্যে কম্বিনেশনের ব্যাপারটা যদি আরও বেশি বাড়ায় দেই এবং বল পজেশন যদি আরও বেশিক্ষণ ধরে রাখি, তাহলে কেপ ভার্দের মতো সমস্যা ইজিপ্টের এগেনস্টে ম্যাচে হবে না, যেটা কিনা কাইন্ড অফ একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেটা কিনা আমরা ম্যাচের মধ্যেই দেখতে পেয়েছি। ইজিপ্ট অসাধারণভাবে আক্রমণ করেছে এবং আর্জেন্টিনাকে বারবার বিপদে ফেলছিল, এবং এই ম্যাচেই আর্জেন্টিনা বুঝতে পেরেছে যে না, সব ম্যাচে সব পরিস্থিতিতে সব সিচুয়েশনে একদম সেন্ট্রালাইজড ফুটবল খেলে লাভ হয় না। আর্জেন্টিনা যে একদম প্রপার কোনো উইঙ্গার ছাড়াই, উইং বেসড ফুটবল ছাড়াই খেলছে, এটা প্রতিপক্ষদের কাছে অনেকটা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। যেহেতু প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, সেহেতু আর্জেন্টিনা ম্যাচের মধ্যে বুঝতে পারে যে না, আমাদের উইংয়ে প্রেজেন্স দরকার, এবং এই যে তাদের মধ্যে রিয়ালাইজেশনটা আসে, এই রিয়ালাইজেশনটা আসার কারণে তারা ম্যাচের শেষ দিকে দেখা যায় যে উইংয়ে খেলোয়াড় রাখা শুরু করে, এবং সেই পরিবর্তিত ট্যাকটিক্সটা স্পিয়ারহেড করেন সবার আগে লিওনেল মেসি। যথারীতি তিনি সেন্ট্রাল স্ট্রাইকারের ভূমিকাতে খেললেও ম্যাচের শেষ দিকে এসে আর্জেন্টিনা যখন কামব্যাক দিচ্ছিল বা কামব্যাক দেওয়ার সম্ভাবনার সৃষ্টি করছিল, তখন লিওনেল মেসি এরকম রাইট সাইডের জোনগুলোতে রাইট উইঙ্গারের ভূমিকাতে খেলেছিলেন। মাঝখানে হুলিয়ান আলভারেজ খেলেছিলেন, এবং হুলিয়ান আলভারেজের সঙ্গে বক্স প্রেজেন্স এনশিওর করার জন্য একজন মিডফিল্ডারকে বসিয়ে লাউতারো মার্তিনেসকে নামিয়ে আলভারেজ এবং লাউতারো দুজনকে বক্স স্ট্রাইকারের ভূমিকা দেওয়া হয়, যাতে বক্সের প্রেজেন্স থাকে, এবং নিকোলাই তালিয়াফিকোকে অনেকটা উপরে রেখে এরকম আউটলেটের ভূমিকা দেওয়া হয়েছিল লেফট সাইডে। যখন নিকোলা তালিয়াফিকো ছিলেন তখন তিনি এই কাজটা করছিলেন, আবার দ্বিতীয়ার্ধের শেষ দিকে এসে দেখা যায় যে তালিয়াফিকোর জায়গায় ওই কাজটা করছিলেন নিকো গনজালেস। সো দুই সাইডে দুই উইং প্রেজেন্স ছিল, এবং মাঝখানে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেস ছিলেন, যে কারণেই কিন্তু আর্জেন্টিনা 3টা গোল বের করে নিয়ে আসে। সো মোদ্দা কথা হইলো গিয়ে, আর্জেন্টিনা ম্যাচের শেষ দিকে এসে বুঝতে পারছে যে না ভাই, সবগুলো সিচুয়েশনে যে সেন্ট্রালাইজড ট্যাকটিক্সে পার পাওয়া যাবো, ব্যাপারটা সেরকম নয়। কখনো কখনো আমাদের এই সকল উইং জোনগুলোকেও ভালো মতো ইউটিলাইজ করতে হবে, যে কারণে লিওনেল মেসি খোদ সেন্ট্রাল থেকে সরে এসে ডান দিকে চলে এসেছিলেন এই সকল জোনগুলোতে এসে। সো এক্সপেক্ট করছি সুইজারল্যান্ডের এগেনস্টেও আর্জেন্টিনা এমন একটা ট্যাকটিক্সে খেলবে, যে ট্যাকটিক্সে লিওনেল মেসি এই রাইট সাইডেড উইঙ্গারের ভূমিকা অনেক ভালোভাবে পালন করবেন এবং সেন্ট্রালাইজড স্ট্রাইকারের ভূমিকায় থাকবেন না। এখন লিওনেল মেসি যদি ডান দিকে এ সকল জোনগুলো
জোনগুলোতে চলে আসেন। দ্যাট মিনস মাঝখানের এ সকল জোনগুলোতে হাফ স্পেস বলেন বা অ্যাটাকিং মিডফিল্ডের এ সকল জোনগুলো বলেন যেখানে কিনা লিওনেল মেসি সচরাচর ভ্রমণ করে থাকেন যখন তাকে স্ট্রাইকারের ভূমিকাতে খেলানো হয়, দ্যাট মিনস এই সকল জোনে তখন একটা এক্সট্রা নাম্বার 10-এর দরকার হয় যদি লিওনেল মেসি এই সকল জোনে রাইট উইংয়ে খেলে থাকেন। সো এই নাম্বার 10-এর জায়গায় কে খেলতে পারেন? এই সকল নাম্বার 10-এর জায়গায় কিন্তু এক্সিস্টিং একাদশ থেকে রদ্রিগো ডি পল কিন্তু খেলতে পারেন, আবার বেঞ্চ থেকে কিন্তু আলমাদা বা নিকো পাজের মতো খেলোয়াড়দেরকেও কিন্তু খেলানো যায়। এখন কোচ লিওনেল স্কালোনির আস্থার জায়গাতে থিয়াগো আলমাদা অনেক সামনের দিকে রয়েছেন নিকো পাজের থেকে বা অন্যান্য নাম্বার 10-এর থেকে, এবং ডিপল যেহেতু ফর্ম অত ভালো নাই, আপনারা সবাই জানেন যে ডিপলকে রাইট সাইডেড মিডফিল্ডারের ভূমিকাতে যে খেলানো হচ্ছিল, উনি কিন্তু এ সকল জোনে মেসিকে ডিফেন্সিভলি সাপোর্ট যতটুকু দিতে পারছিলেন ঠিক আছে, কিন্তু আর্জেন্টিনার পায়ে যখন বল থাকে তখন এই সকল জোনে বল ক্যারিং করার একটা দায়িত্ব থাকে কিন্তু ডিপলের উপরে। সো ওই কাজটা তিনি ভালো মতো করতে পারছিলেন না এবং ডিফেন্সিভলি তাকে অনেক বেশি উইক দেখা যাচ্ছিল। মিশর অনেক সময় কাউন্টার অ্যাটাকে চলে গেলে রদ্রিগো ডি পল কিন্তু সেভাবে ডিলিজেন্টলি ডিফেন্সিভলি দলকে সাহায্য করতে পারছিলেন না। সো আমার কাছে যে জিনিসটা মনে হয়, রদ্রিগো ডি পলকে বসিয়ে একটা এক্সট্রা নাম্বার 10 আনতে হবে, এবং থিয়াগো আলমাদা যেহেতু লিওনেল স্কালোনির অনেক আস্থাভাজন একটা খেলোয়াড় এবং তার সাথে লিওনেল মেসির যেহেতু একটা কম্বিনেশন ভালো হয় আমরা আগেও দেখেছি, এবং তার যেহেতু মোটামুটি ওয়ার্ক রেটও বেশ ভালো রয়েছে, তাই লিওনেল মেসি যখন ডান দিকের এই সকল জোনগুলোতে রাইট উইঙ্গারের ভূমিকাতে খেলবেন তখন এক্সপেক্ট করব এই যে নাম্বার 10-এর জায়গাটাতে থিয়াগো আলমাদাকে খেলানো হবে। ইন আ সেন্স লিওনেল মেসি যখন এ সকল জোন থেকে এ সকল জোনে ফ্রি রোলে খেলতে চাইবেন এবং বক্সের মধ্যে ঢুকতে চাইবেন, থিয়াগো আলমাদা অনেকটা রাইট সাইডের এ সকল জোনগুলোতে সাহায্য করবেন ডিফেন্সিভলি এবং মিডফিল্ডের সাথে একটা কানেক্টারের ভূমিকায় খেলবেন। অনেকটা লিভারপুলে মোহাম্মদ সালাহ এবং ডমিনিক জবোসলাই যখন একসাথে খেলতেন 4-2-3-1 ফরমেশনে, সালাহ যখন রাইট উইংয়ে খেলতেন এবং জবোসলাই যখন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলতেন, তখন অনেক সময় দেখা যেত যে সালাহ যখন এই সকল জোন থেকে ভিতরে ঢুকে যেতেন তখন জবোসলাই কিন্তু এই অ্যাটাকিং মিডফিল্ডের জোন থেকে এই সকল জোনগুলোতে ডিফেন্সিভলি সাপোর্ট দিতেন তার ওয়ার্ক রেট দিয়ে। সো ওই ধরনের একটা ভূমিকা থিয়াগো আলমাদাকে যদি দেওয়া হয় তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং হতে পারে বলে আমার কাছে মনে হয়। দ্যাট মিনস উপরে একক স্ট্রাইকারের জায়গায় থাকছেন হুলিয়ান আলভারেজ, ডান দিকে রাইট উইংয়ে থাকছেন লিওনেল মেসি, অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গা থাকছেন থিয়াগো আলমাদা, এবং তার পাশে তাহলে অফকোর্স একজন খেলোয়াড় দরকার যে কিনা লেফট উইঙ্গার হিসাবে দায়িত্ব পালন করতে পারেন। এখন লেফট উইঙ্গার এর জায়গাতে যিনি থাকবেন তিনি দুটো ফরমেশনে খেলতে পারেন, একটা হলো 4-3-3 ফরমেশন, একটা হলো 4-2-3-1 ফরমেশন। এখন আর্জেন্টিনা যদি এরকম 4-3-3 ফরমেশনে যায়, দ্যাট মিনস লিওনেল মেসির মতো বাম দিকেও তাদের একটা প্রথাগত উইঙ্গারের দরকার, কিন্তু আমরা জানি আর্জেন্টিনা কিন্তু ডিপ ডাউন একটা সেন্ট্রালাইজড টিম। এমনিতেই লিওনেল মেসিকে তারা মাঝখান থেকে সরিয়ে নিয়ে এসে রাইটে যেহেতু দিচ্ছে, তার মানে তাদের সেন্ট্রালি কম্বিনেশন হওয়ার জন্য কিন্তু আরও বেশি মিডফিল্ডারের দরকার। এখন একটা এক্সট্রা নিকো গঞ্জালেজের মতো যদি কোনো একটা উইঙ্গারকে তারা যদি লেফটে খেলায় তাহলে কিন্তু সেন্ট্রালে খেলোয়াড় কমে যাচ্ছে ওই সকল কম্বিনেশন করার জন্য। সো সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু নিকো গঞ্জালেজ বা অন্য কোনো উইঙ্গারকে লিওনেল স্কালোনি অবশ্যই চাইবেন না এখানে খেলাতে, যেহেতু লিওনেল মেসি অলরেডি সেন্ট্রাল থেকে সরে এসে ডান দিকে চলে গিয়েছেন। সো ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় 4-3-3 ক্যানট বি আ সুটেবল অপশন, বাট 4-2-3-1 ক্যান বি আ ভেরি সুটেবল অপশন। সামনে থাকবেন হুলিয়ান আলভারেজ, তার পেছনে রাইট উইংয়ের জায়গায় থাকবেন মেসি, অ্যাটাকিং মিডফিল্ডে থিয়াগো আলমাদা মেসির সাথে কানেক্টরের কাজ করবেন এবং এভাবে ডিফেন্সিভ সলিডিটি দিবেন, এবং বাম দিকে এই জায়গাটাতে ইন্টারেস্টিংলি খেলানো যেতে পারে এনজো ফার্নান্দেসকে। তাকে কাগজে কলমে লেফট উইংয়ের ভূমিকা দেওয়া হলেও তিনি বেসিক্যালি এভাবে টাক ইন করে মাঝখানে চলে আসবেন এবং হুলিয়ান আলভারেজের পাশাপাশি তার ওই চিরপরিচিত গত 1-1.5 বছর ধরে তিনি যেরকম ফরমেশনে খেলছেন, যেরকম ভূমিকাতে খেলছেন, এরকম একটা বক্স টু বক্স রোলে খেলবেন, হাফ স্পেস থেকে এভাবে বক্সে ঢুকে যাওয়ার মতো একটা রোলে খেলবেন। এখন এনজো ফার্নান্দেস যদি এরকম রোলে খেলেন, দ্যাট মিনস আর্জেন্টিনার লেফটে কিন্তু কোনো উইডথ থাকছে না। সো লেফটে ওই উইডথটা গত ম্যাচের মতো মেনটেন করবেন লেফট ব্যাক থেকে উঠে এসে নিকোলাই তালিয়াফিকো। তিনি কিন্তু গত ম্যাচে এই রোলে দুর্দান্ত খেলেছেন, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সো নিকোলাই তালিয়াফিকো যদি এরকম মোটামুটি একটা আউটলেটের ভূমিকা পালন করেন এবং উইডথ মেনটেন করার দায়িত্ব যদি পালন করেন, তাহলে কিন্তু এনজো ফার্নান্দেস এরকম কাগজে কলমে লেফট উইঙ্গার হইলেও এরকম সেন্ট্রাল এই
সকল জোনগুলোতেই থাকবেন এবং বক্সে সময় সুযোগ মতো ঢুকে যেতে পারবেন, যেটা কিনা তার একটা শক্তির জায়গা। অ্যান্ড এই কয়জনের পেছনে অফকোর্স দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন। গত ম্যাচে লিয়ান্দ্রো পারেদেস যেরকম অসাধারণ খেলেছেন, তাকে একাদশ থেকে সরানোর কোনো প্রশ্নই আসে না। সো লিয়ান্দ্রো পারেদেস উইল বি দেয়ার, অ্যান্ড রদ্রিগো ডি পলকে যেহেতু অলরেডি বাজে ফর্মের জন্য আমি অলরেডি বেঞ্চড করেছি, সো বাকি থাকেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে বেঞ্চড করার কোনো দরকার নেই। দুজনই এই পারেদেসের সাথে ম্যাকঅ্যালিস্টার এই ডাবল পিভট গঠন করবেন। তালিয়াফিকো থাকবেন একটা ওভারল্যাপিং লেফট ব্যাকের ভূমিকায়, এবং হুলিয়ান আলভারেজের পেছনে এনজো ফার্নান্দেস, আলমাদা এবং লিওনেল মেসি তিনজন থাকবেন। সো আমার দৃষ্টিতে আর্জেন্টিনার একাদশ এরকমই হওয়া উচিত, এবং সুইজারল্যান্ড যেহেতু মোটামুটি একটা কম্প্যাক্ট মিড ব্লকে খেলে, সো ওই কম্প্যাক্ট মিড ব্লকটা নষ্ট করার জন্য আমার মনে হয় লিওনেল মেসি যদি রাইট উইংয়ের সকল জোন থেকে সেন্ট্রালি চলে আসেন, আলমাদা যদি এ সকল জোনে সাহায্য করে থাকেন, এনজো যদি এভাবে গিয়ে মাঝখানে চলে আসেন, এবং তালিয়াফিকো যদি এরকম ওভারল্যাপিং করেন, এবং মেসি, আলমাদা, এনজোর মুভমেন্টের উপরে ডিপেন্ড করে হুলিয়ান আলভারেজ যদি নিজের বক্স মুভমেন্ট একটু ঠিক করেন, সামান্য যদি একটু ফাইন টিউনিং করেন, আই থিঙ্ক দ্যাট ক্যান বি গুড অপশন ফর আর্জেন্টিনা। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন সুইজারল্যান্ডের এগেনস্টে আপনি আর্জেন্টিনাকে কোন রূপে দেখতে চান। লেটস হ্যাভ আ ডিসকাশন।